ইডির গাড়িতে সন্দেশখালিতে ইডির গাড়িতে ভাঙচুর করা হলো, ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে তাদেরকে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হলো। তো এই যে গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সাংবাদিকরাও ছাড় পেল না, এবং এই সব কিছুর জন্য কাঠগড়ায় উঠলেন শেখ শাহজাহান। কি বলবেন এ বিষয়ে? না, শেখ শাহজাহান তো ভক্ত মাত্র। গুরু ঠাকুরন যা চাইছেন, তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দল যা চাইছে, যেভাবে এই রাজ্যে যে পরিবেশ তৈরি করতে চাইছে, সেই পরিবেশই উপহার দিয়েছেন তৃণমূলের নেতা। একদা সিপিএমের কোলে যে দুষ্কৃতির জন্ম, যার নাম শেখ শাহজাহান, যিনি এই সময় আরও বড় হয়ে উঠেছেন, বেড়ে উঠেছেন অন্য দেশ থেকে আসা রোহিঙ্গাদের, যাদের বাংলাদেশ তাড়িয়েছে, পাকিস্তান তাড়িয়েছে, তাদেরকে তৃণমূলীয় পদ্ধতি মেনে আমাদের দেশের সর্বনাশ করবার জন্য যে পরিশ্রম পশ্চিমবঙ্গের 12টা বাজাবার জন্য তৃণমূল সরকার করছে, সেইটা মেনেই অশান্তি পাকিয়েছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে তৃণমূলের শাসক, মানে তৃণমূল যে চোর, এটা কাউকে বলতে হয় না, পশ্চিমবঙ্গের সব মানুষই বলছেন। কারণ পশ্চিমবঙ্গে সাধারণ চোরেদের যে কাজগুলো ছিল, গামছা চুরি, বালতি চুরি, ছাতা চুরি, এই চুরিগুলোকে ঢেকে দিয়ে এই চাকরি চুরি, আবাস চুরি, জব কার্ড চুরি, রেশন চুরি, ইট বালি চুন ছুরকি কয়লা, মানুষের প্রাণ, এই সব চুরিতে যারা নিজেদের নেতামন্ত্রীদের উপহার দিয়েছেন জনগণের চোখের সামনে, তো তারাই পশ্চিমবঙ্গের যে অভিজাত চোর, তো সেটা মানুষ সবাই জেনে গেছে। এবার এই নানান চুরির বিষয়ে যে বিভিন্ন রকম তদন্ত চলছিল, সম্মানীয় আদালত তারা পর্যবেক্ষণ করে দেখেছিল যে এই তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে তৃণমূল পরিচালিত পুলিশ তৃণমূলের এই দুষ্কৃতীদের তারা আড়াল করছে এবং মানুষকে তারা বিপর্যস্ত করছে এবং আইনের রক্ষা তারা করছে না। ক্রমাগতভাবে এই ঘটনা দেখবার পর সম্মানীয় মাননীয় বিচারপতিরা হাইকোর্টের, তারা এই চাকরি চুরি থেকে শুরু করে পৌর দুর্নীতি, রেশনের গরিবের চাল ডাল চুরি, যার জন্য এই জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বনমন্ত্রী, তিনি জেলে রয়েছেন। আবার এই শিক্ষা দুর্নীতি কাণ্ডে যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। তো এই সব কারণে তারা তদন্ত করবার জন্য নির্দেশ দিয়েছিলেন, যাতে গরিবের চাল ডাল যা চুরি হয়েছে, অকাতরে লুট হয়েছে রেশনিং সিস্টেম, সেইটার জন্য তদন্তের ভার দেন হচ্ছে ইডি, কোথাও কোথাও সিবিআইকে। তো ইডি সেই নিয়ম মাফিক তদন্তে বিভিন্ন জনের যেমন বাড়ি যাচ্ছেন বা তাদের অফিস বা তাদের ফাইলপত্র চেক করছেন যে কিভাবে মানুষের এই লুটটা হয়েছে, কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে, সেই মোতাবেকই এই শেখ শাহজাহান, তৃণমূলের রত্ন, তার বাড়িতে গিয়ে পৌঁছবার ফলেই সেখান থেকে তার যে চুরির ভাগ পাওয়া অনুগামীরা, তারা গণতন্ত্রকে হত্যা করার কাজে তৃণমূলের হাত আরও মজবুত করলেন। তারা দূর করলেন, মারধর করলেন, তাড়ালেন। প্রথমে মহিলা বাহিনীকে নামিয়ে দেওয়া হলো এবং তারপর তারা ইডির অফিসারদের টানা হেঁচড়া, মারধর, স্লোগান, ধাক্কা ধাক্কি, সিআইএসএফ যে কেন্দ্রীয় জওয়ান, তাদের ধাক্কা ধাক্কি, ইভেন এই ঘটনা ক্যামেরাবন্দি করবার জন্য যে সংবাদ মাধ্যম তারা হাজির হয়েছিল, কোনো সংবাদ মাধ্যম তারা বাদ যায়নি এই মারধর খেতে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম মেনেই এই অসভ্যরা, এই লুম্পেনরা, শাহজাহান শেখের এই অনুগামীরা এই একই কাজ করলো, যার ইন্ডিকেশন বারবার মুখ্যমন্ত্রী বলেন। দেখুন তিনি কি বলেছিলেন। তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে যখন হাঁসখালিতে একজন বাচ্চা মেয়ে তৃণমূলের এক নেতার ছেলের হাতে নিগৃহীতা হন শারীরিকভাবে, এবং যাকে ডেথ সার্টিফিকেট ছাড়া আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যাকে ধরে না, আড়াল করে রাখে এই কাকুর গলার মতো পিজিতে, তৃণমূল
ঠিক এই বিষয়ে যখন আমাদের পোর্টাল নিউজ থেকে মেনস্ট্রিম মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম যখন এই ঘৃণ্য ঘটনার কথা বলছে, তখন মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলেছিলেন যে ভালো ভালো খবর দেখান আর সরকারি বিজ্ঞাপন নিন, খারাপ খারাপ খবর দেখাবার দরকার নেই। অর্থাৎ তৃণমূল যা যা এই দেশের জন্য খারাপ, এই বাংলার জন্য চরম খারাপ, এই যে মানুষের অধিকারের জন্য যা নিকৃষ্টতম যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলোকে চেপে যান। আমাদের পুলিশ তো চেষ্টা করছে, এই রাজ্য সরকারি তারা চাপবার, আপনারাও চেপে যান। আমি তো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চেপে গেছি, কারণ তারা আমাদের দলে মাল তুলে এনে দিচ্ছে। তো এই যে কথাটা উনি বলেছিলেন, সেই অনুপ্রেরণাতেই কিন্তু এই ঘটনা ঘটলো। তার সঙ্গে আরও একটা জিনিস জড়ালো, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশকে দলদাস হিসেবে মানুষের যারা অধিকার লুট করছে তাদেরকে আড়াল করবার জন্য যেভাবে পুলিশকে এই পুলিশ মন্ত্রী এবং তথা মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন, আমরা দেখেছি মানুষ পুলিশের কলার চেপে ধরেছে, পুলিশকে তাড়া করেছে, পুলিশকে নিগ্রহ করেছে, এবং যারা করেছে তাদেরকে তৃণমূলের এই সরকার কোনো শাস্তি দেননি। এক পুলিশকে দিয়ে অন্যায় করিয়ে পুলিশের সম্মান নষ্ট করেছেন। তো ফলত এই যে পশ্চিমবঙ্গের মানুষ, তাদের যে একটা বর্দিধারী, তিনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যাই হোক না কেন, তাদের তাড়া করলে, তাদের মারলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের তৃণমূল দল আছে, আমরা যতই 2 নম্বরই করি, এই সাহসটা কিন্তু চূড়ান্ত রকমভাবে একটা ভয়ঙ্কর ওয়েব তৈরি করেছে, যেটাকে কাজে লাগালেন এই গুন্ডা, এই দুষ্কৃতী তৃণমূলের অলংকার, এই শাহজাহান শেখ এবং তার অনুগামীরা। সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া, সুতরাং এই সত্যি খবরটাকে দেখাবার কি আছে? রেশন চুরির আর এক যে নায়ক, ঠিক যেমন কাকুর গলায় মধু আছে তাই সেই গলা আটকাবার চেষ্টা। ভাই, যার কাছে যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেই, তার কাছে ইডি যাক, ABCD যাক, যেই যাক, সে তো মুখ ফুলিয়ে কাগজ দিয়ে দেবে। সে পালাবে কেন? লোক লেলিয়ে দেবে কেন? তার মানেই ডাল মে কুছ কালা নেই, ইয়ে ডাল হি পুরা কালা হ্যায়। তো এই কারণে এই ঘটনা ঘটানো যায়। এটা গণতন্ত্রের বড় হত্যা, এবং আমি ধন্যবাদ জানাবো ইডির অফিসার এবং CISF জওয়ানদের। এই ইলেকশনের আগে তৃণমূলের নির্দেশে এই শাহজাহান শেখেরা চেয়েছিল এমন একটা পরিবেশ তৈরি হোক, যে পরিবেশ হবে অগণতান্ত্রিক এবং খুব স্বাভাবিক কোর্টের নির্দেশে হওয়া তদন্তকে রক্ষা করবার জন্য, এবং আক্রান্ত মাথা ফেটে যাওয়া ইডির অফিসার বা নিগৃহীত হওয়া সাংবাদিকদের বাঁচাবার জন্য। এই উন্মত্ত লুটেরা যে ভিড়, যাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ, এরা অধিকাংশই পশ্চিমবঙ্গের জনগণ নয়, এরা অধিকাংশ এই বাংলাদেশ থেকে, আবার বললাম, পাকিস্তান থেকে তাড়া খাওয়া যে রোহিঙ্গা, তৃণমূল যাদের ভোট বক্স বানাবার জন্য এই শাহজাহান শেখেদের মাধ্যমে তারা তাদের বেষ্টনীর মধ্যে চুরির কর্মী হিসেবে বানিয়ে ফেলছেন, তারা যে কাণ্ড ঘটল তাতে সত্যিই গুলি চলতে পারত। CISF জওয়ানরা এমনি যান না, তারা যান হচ্ছে আইন মেনে কোর্টের নির্দেশে যে কাজ সরকারি অফিসাররা করছে, যাতে কোর্টের নির্দেশ পালন করতে পারে, সেই জন্যই কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণ করতে বা কেউ বাধা দিলে তারা তো বাঁশি বাজাবেন না, সেই জন্যই পুলিশের হাতে বন্দুক দেওয়া হয় বা CISF জওয়ানদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দেওয়া হয়। তৃণমূল চেয়েছিল ইলেকশনের আগে তাদের কোনো ইস্যু নেই, চোর 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 সবাই তারা জেনে গেছে, তাই কোনো একটা ইস্যু তুলতে হবে। বিজেপির দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে, লোকসভাতে বিজেপি বেশি আসন পেতে চলেছে, প্রচুর আসন পেতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। তাই এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে এই CISF জওয়ানরা গুলি চালাতে বাধ্য হবে, এবং এটাকে নিয়েই তারা বলবে দেখো বিজেপি মানুষ মারে বলে তারা ইস্যু করবে। CISF জওয়ানদের ধন্যবাদ, তারা এই প্রতারণায় পা দেয়নি। কিন্তু একটা দেশের গণতন্ত্রকে পরিকল্পিতভাবে কিছু লুম্পেনদের দিয়ে শেষ করে দেবার যে চক্রান্ত পিজির ডাক্তাররা, কাকু শরীর খারাপ, গলা খারাপ না হলেও তৃণমূল নেত্রীদের নির্দেশে, ট্রান্সফারের ভয়ে বা প্রমোশনের লোভে তারা যে পরিকল্পিত ষড়যন্ত্র করেছেন, যেটা নিয়ে হাইকোর্ট নির্দেশও দিয়ে দিয়েছে, কেউ ছাড় পাবেন না, ঠিক তেমনই এইখানেও সেম অঙ্কটা ঘটছে। এবং খেয়াল করে দেখুন, 8:30 থেকে এই রুটিন অনুসন্ধান শুরু হয়েছিল। এই অশান্তি, এই রক্তপাত, যে না আমরা সার্চ করতে দেব না,
যা লুট হয়েছে লুট হয়েছে। এই যে পরিকল্পনা করানো হলো, যখন এই রক্তপাত, গাড়িতে আগুন, ভাঙচুর চলছে, সেখানে ঢিল ছোড়া দূরত্বে থাকা পুলিশ নীরব, পুলিশ মন্ত্রী নীরব, মুখ্যমন্ত্রী নীরব, সেখানের ডিএম তিনি নীরব, সেখানের এসপি তিনি নীরব, সেখানের এসডিপিও তিনি নীরব। তারা এই অন্যায়টা হতে দিলেন। অর্থাৎ ঠিক পিজির ডাক্তারদের মতো আমি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে আবেদন করব যে এই ঘটনা ভয়ঙ্কর। এই তৃণমূলের কালচার, যেখানেই চোরের বিচার হবে সেই আদালতকে স্তব্ধ করে দাও, বিচারপতিদের নামে পোস্টার মারো, তাদের পরিবারকে হেনস্থা করো, এজলাস দখল করে নাও, বিচার হতে দিও না, তদন্ত হতে দিও না, খেপিয়ে তোলো লোক, বলো বিজেপি করাচ্ছে, বলো না আদালত করাচ্ছে। আদালত যখন মানুষের স্বার্থে এই নিরপেক্ষ তদন্ত করছে, সঙ্গে সঙ্গে সেটাকে বানচাল করে দিয়ে বিচারপতিদের নামে বিভিন্ন রকম দুর্নীতি অমুক তমুক মাখিয়ে দেওয়ার চেষ্টা করছে মিথ্যেভাবে, আর সেইটা প্রচার করছে। যারা এইভাবে আদালতকেও ছোট করছে তাদের কড়া শাস্তি দিক আদালত, কেন সহ্য করছে জানি না। ঠিক তেমনই এই স্বরাষ্ট্র দপ্তর থেকে এই ডিএম, এই এসপি, এই এসডিপিও এবং লোকাল পুলিশ এবং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, এদের সবার বিরুদ্ধে কড়া বন্দোবস্ত করা উচিত। এই ঘটনা যদি চলতে থাকে কোনো একটা জায়গায়, বা এই ধরনের লুম্পেনকে যারা গণতন্ত্রকে হত্যা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। তারা লুট করেছে, তাদের কিছু বলা যাবে না। তৃণমূল তার রাজনৈতিক এবং সরকারি সিস্টেম দিয়ে তাদের প্রোটেক্ট করবে। যারা এই অন্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে তাদের প্রয়োজনে মেরে ফেলুক, মাথা ফাটিয়ে দিক। এই যে সিস্টেমটা করছে, এদের সবাইকে জেলে পড়া উচিত বা কড়া বন্দোবস্ত নেওয়া উচিত, এইটুকু বলবো। নাহলে এই আগুন, এই আঁচ, এই প্রশ্রয়, পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে যে দুষ্কৃতি আগে থাকতো তো থাকতো, এখন দুষ্কৃতীরা মিলে যে দলটাকে রেখে দিয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। এবং সমস্ত দুষ্কৃতি কিন্তু এই ঘটনা থেকে উত্তেজিত হয়ে গিয়ে তারা মনে করবে এটাই হচ্ছে আইনের শাসন নয়, পশ্চিমবঙ্গের শাসকের আইন, তাই এটা সব জায়গায় করো, এবং এই আঁচ ছড়াবে সারা ভারতবর্ষে। তো সভ্যতার জন্য, গণতন্ত্রের বিপদের সময় এই ঘটনা কিন্তু কড়াভাবে নিয়ন্ত্রণ করতে হবে কেন্দ্র সরকারকে। নো ওয়ে। রুদ্রদা, এই যে সন্দেশখালিতে মানে কার্যত একটা মৃত্যু ফাঁদ তৈরি করা হয়েছিল কালকে, এবং এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, তাদের সঙ্গে এই যে ঘটনা ঘটলো এটা একেবারে নজিরবিহীন বাংলায়। তো এটা কি শুধুমাত্রই যাতে তারা ভয়ভীত হন, তারা যাতে এই যে বিভিন্ন জায়গায় হানা দেওয়া, ইডি বা সিবিআই এর হানা দেওয়া, এই হানাদারিটা যাতে বন্ধ করা যায়, তাদের মনে ভয় ঢোকানো যায়, শুধু তার জন্যই এই কাণ্ডটা কালকে ঘটানো হলো? দেখুন, এই পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে ফিয়ার ফ্যাক্টর তৈরি করা। তৃণমূলের বিরুদ্ধে আপনি চায়ের দোকানে আলোচনা করতে পারবেন না, ট্রেনে আলোচনা করতে পারবেন না, করলেই, বা আপনি যদি আরও যদি বিরোধী দল বিজেপি বা কোনো নিরপেক্ষ মানুষও হন, করলেই আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনার দরজায় লাথি মেরে ঢুকবে। এই পুলিশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইন রক্ষা করার অশোক স্তম্ভর ব্যাচ কাঁধে নিয়ে পুলিশ মন্ত্রীর নির্দেশে প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে বা 2 নম্বরই টাকার ভাগ পেতে যা তৃণমূল নেতারা লুটছে, সাধারণ মানুষের যা রোজগার, যা হক, সেগুলো যা লুটছে, এইটাতে যারাই বাধা দেবে তাদের জন্য পুলিশে রেডি আছে গাঁজা কেস, রেডি আছে শ্লীলতাহানি কেস, রেডি আছে ডাকাতি কেস, রেডি রয়েছে আরও বিভিন্ন রকমের কঠিন ধারার কেস। আর আদালতে গিয়ে সপাটে চড় খাচ্ছে। তারপরেও তৃণমূলের কিছু তলাপাত্র, ঘুণধরা মুখপাত্র, ভাঙা পাত্ররা ঘাড় নেড়ে নেড়ে এই চুরির পক্ষে বিভিন্ন চ্যানেলে গিয়ে ল্যাজ নেড়ে নেড়ে এই ধরনের কথা বলছে, যেটা গণতন্ত্রের পক্ষে। দেখুন, রাজনৈতিক দল সে মিথ্যাচার করতে পারে, মুখ্যমন্ত্রী সরকারি চেয়ারে বসে সরকারি মঞ্চে দাঁড়িয়ে চোরেদেরকে বীর বলে দেন, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। এখান থেকেই যারা লুম্পেন, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, যারা পরিষ্কার মনে করে এটাই আমাদের আইন, আমাদের বিরুদ্ধে কোনো কথা বললে ভয় দেখাও, এই যে থ্রেট করো, পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের বিভিন্ন যে তদন্তকারী সংস্থার অফিসার রয়েছে তাদের কিনে নেবার চেষ্টা করো। যদি তারা বিক্রি না হয়, তাদের পরিবার নিয়ে ভয় দেখাও। যদি তাতেও যদি না হয়, তো তাহলে কিছু গুন্ডা লেলিয়ে দাও আর বলে দাও জনতা, বলে দাও পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ এতটা মূর্খ নয় যে তৃণমূল তাদের চাকরি, চাল, ডাল, রেশন, আবাস, জব কার্ড
কয়লা, বালি, পাথর সব চুরি করছে, তার অধিকার চুরি করছে। পশ্চিমবঙ্গের মানুষ কি তিনি গরিব হোক, তিনি মধ্যবিত্ত হন, তিনি হিন্দু হন, মুসলমান হন, চুরি তো হচ্ছে সবার। মানুষ কি পাগল যে আমার চুরি করছে, আমার সর্বনাশ করছে, আমি তাকে ভোট দেব, আমি তাকে রক্ষা করবার জন্য দাঁড়াবো যে আমায় রোজ মারছে? সুতরাং এরা কেউই পশ্চিমবঙ্গের জনগণ নয়। একটা বড় অংশের মানুষ হচ্ছে রোহিঙ্গা, আর একটা বড় অংশের মানুষ এই তৃণমূলীয় বাতাবরণে বেড়ে ওঠা ক্রিমিনাল। দাদা, আমরা এর আগে বহুবার দেখেছি যেসব জায়গাতে ইডি বা সিবিআই হানা দিয়েছে সেখানেই কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার অঙ্ক, মানে সে টাকা গুনতে গুনতে রাত ভোর হয়ে গেছে, এমনও আমরা দেখতে পেয়েছি। সেইখানেই যখন ইডি এই জায়গাতে সন্দেশখালিতেও যখন গেল রেড করতে, সেখানে সেই বিষয়টা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইডি নাকি ইচ্ছে করে শুধুমাত্র একটা উস্কানির জন্য এই রেডটা করছে, এটা আসলে বিজেপির প্ররোচনায় মানুষকে উত্তক্ত করার একটা প্ল্যান, এখানে ইডিরই ষড়যন্ত্র রয়েছে। এটা কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এই কথা তৃণমূলের পক্ষ থেকে বলছেন। কি বলবেন এ নিয়ে? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো একটা ফালতু দল কোনো একটা ফালতু লক্ষ্যে যদি মুখপাত্র বানায়, তাহলে এই ফালতু কথা শুনে আমাদের ফালতু সময় নষ্ট করতে হবে। এবং এই ফালতু বিষয়টাই আমাদের যারা দর্শক আমাদের কথা শুনছেন, যারা কুণাল ঘোষ বা তৃণমূলের মতো অত ফালতু নয়, তাদেরও সময় নষ্ট হচ্ছে। আমি এইটুকু একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষ গরু, পশ্চিমবঙ্গের মানুষ গাধা, পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ। তারা জানেন না যে পরিষ্কার পশ্চিমবঙ্গের আইন কানুন বিচার বন্দোবস্ত, সেখানে বাদী বিবাদী দুপক্ষের অভিযোগ যে কেউ করতে পারে, যার খুশি বিরুদ্ধে অভিযোগ হতে পারে, তিনি অপরাধ করে থাকতে পারেন বা না পারেন। দুপক্ষেরই আইনজীবীরা দাঁড়িয়ে তারা লড়াই করেন। যিনি কোনো অপরাধ না করে থাকেন, এত সোজা যে কেউ যে কোনো জায়গায় ইডি সিবিআই এর নাম তুলে ফেললো, কোর্টের মনিটরিংয়ে তদন্তগুলো চলছে, কোর্টের নিরীক্ষণে। কোনো তদন্তকারী সংস্থা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তির কথায় প্ররোচিত হয়ে কোনো কাজ করছেন না। প্রত্যেকটা তদন্ত চলছে কোর্টের নির্দেশে, তাই চোরেদের নাম ধরা পড়ছে, তাই চোরেরা জেলে যাচ্ছেন। তাদের লয়াররা তাদের বাঁচাবার জন্য কোনো যুক্তি দিতে পারছেন না যে ইনি সাধু পুরুষ, ইনি কিচ্ছু করেননি, তাই জেলে যাচ্ছেন, এ সবাই জানে। তাই কুণাল বোস কি ফালতু কথা বললো, বাড়ি থেকে বেরোন উনি। বাড়িতে বোধহয় এত ফালতু কথা বলেন, পরিবারের লোকজন চা রুটি খাইয়ে যা, আমাদের যেমন জ্বালাচ্ছি সারা পশ্চিমবঙ্গের মানুষকে জ্বালা বলে পাঠিয়ে দেয়। ফলত এবার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুখপাত্র না ভাঙা পাত্র কি একটা, মুখের সামনে মাইক পেয়ে যায়, আগড়াম বাগড়াম বকেন। কখন নিজের দলের লোকের সম্বন্ধে গালাগাল দেন, কখন বলেন মুখ্যমন্ত্রী চোর, কখন বলেন মুখ্যমন্ত্রী জেলেতে আমার পাশে থাকা উচিত, কখন বলেন যে মুখ্যমন্ত্রী সারদা যা টাকা লুটেছে পশ্চিমবঙ্গের তার সব থেকে ভাব পেয়েছেন, কখন ঠোঁট ফুলিয়ে কাঁদেন, তারপর আবার কখন বলেন যে মুখ্যমন্ত্রীর মতো মানুষ হয় না, তারপর আবার কখন বলেন যে আসলে যুবনেতার মতো মানুষ হয় না, কখন বলেন যত তৃণমূলের বুড়ো নেতা তারা চোর হোক, জোর চোর হোক আর না হোক, যাই হোক না কেন, এগুলো সব ফালতু। আসলে পরিষ্কার আমাদের মতো ফালতু লোকেরাই আসল, যারা রাজনীতি জানে না, এখনও রাজনীতির গায়ে লোম ওঠেনি, তারাই বড় নেতা। এই আজে বাজে কথা যে নিজের দল সম্পর্কে বলে, নিজের সম্পর্কে বলে, অন্যান্যদের সম্পর্কে বলে, এই ধরনের বাজে অযৌক্তিক মন্তব্য যিনি করেন, তার কথায় পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না। উনি যাই স্টেটমেন্ট দেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ, যে কোনো পোর্টালের বক্তব্য হোক, যে কোনো নিউজ চ্যানেলে তার বক্তব্য হোক, সবকটার নিচে লেখা থাকে এক গাদা গালাগাল। সেগুলো কি আমি আর বলছি না, মানুষ জানেন, আমাদের এখানেই কমেন্টে বলে দেবেন। আবার ওকে নিয়ে কথা কেন? এই হাল কে করেছে ওনার? মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে অ্যারেস্ট করিয়েছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কে অ্যারেস্ট করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের একটা টিম যার নাম দেওয়া ছিল সিট। সেই সিটে গ্রেপ্তার কে করেছিলেন? এই যাকে বেআইনিভাবে আবার ডিজি করা হলো, যার নামে এখনও বোধহয় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, সেই রাজীব কুমারকে, যাকে সিবিআই ধরবার জন্য এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাহারায় ধর্নায় বসেছিল। ভুল বলছি না? এই রাজীব কুমারই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কুণাল ঘোষকে খপাত করে ধরে চোর জোচ্চুরি যাবতীয় আখ্যা যে মানুষ আজকে দিচ্ছে সেগুলো দেয়। এবং তারপর এই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধরে সিবিআইয়ের হাতে নিবেদন করে দিয়ে বলেন, এই ঘেড়েল মাল সব জানে, একে নিন সিবিআই, এই হচ্ছে সারদার আসল ভাই বলে দেন। উনি 3.5 বছর কারাগারের ভেতরে থাকেন, তারপর বেরিয়ে আসেন,
আবার একটুখানি রুটি তরকারি খেয়ে আবার পুষ্টি করে যে কোনো একটা ছিটকিনি মিটকিনি খুলে যাকে উনি চোর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও মানিজ্যত নেই বোধহয়। যদি মানিজ্যত থাকতো, যদি সম্ভ্রম থাকতো, যদি কোনো রাজনৈতিক নেত্রীর, তাহলে তাকে যিনি ছোট করলেন, তাকে যিনি অপমান করলেন, তাকে যিনি চোর বললেন, তিনি তাকে আইরে সোনা কুনাল সোনা আইরে বুকে আয় বলে তিনি নিজে মুখপাত্রের চেয়ারে আবার বসালেন। কাকে? যাকে তিনি জেলে পাঠিয়েছিলেন। আবার কাকে? যে তাকে চোর বলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আসলে সারদার যদি কোনো গন্ডগোল হয়ে থাকে কে কাণ্ডারি সেটা বলেছিলেন। এই অদ্ভুত। তো এহেন একটা ভদ্রলোক আজকে দেখলাম যে ঘরও পায়নি, গাছের তলায় প্রেসদের ডেকে কি সমস্ত কথাবার্তা বলছিল এবং এটাও বলছিল যে বিজেপি ঘটিয়েছে। আরে ঘোড়ার ডিম, ওনার মাথা মোটা হতে পারে, ওনার দলের সবকটা নেতা নেত্রীর মাথা মোটা হতে পারে, মাথায় চুল ছাড়া ঘিলু নাই থাকতে পারে, যারা কাজী নজরুল ইসলামের মহাভারত পড়ে বড় হয়েছে, যারা অনুপ্রাণিত হয়ে গিয়ে বলে ফেলে যে কি বর্ধমানে কার্জন গেট তৃণমূলের বানানো, এই সব আজে বাজে লোক যারা বলে যে পশ্চিমবঙ্গকে আর্ধেক উর্দুভাষী করে দেব, এই সমস্ত আজে বাজে মাথা খারাপ হয়ে যাওয়া লোকেরা যারা একে অপরকে রোজ ঘুম থেকে উঠে এক দলে থেকে এখন খিস্তি করছে, গালাগাল করছে, চুরি জচ্চুরি করে জেলে যাচ্ছে, ধরা পড়ছে, সেই দলের এই মানুষটার বক্তব্য পশ্চিমবঙ্গের কোনো সুস্থ লোক বিশ্বাস করেন না। সন্দেশখালির ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি বললেন যে যদি তদন্তকারীরা এভাবে মার খান তাহলে তদন্তটা হবে কেমন করে, কারণ তারা তো কোর্টের নির্দেশেই তদন্ত করছেন। এবং তার সঙ্গে তিনি এটাও বললেন যে রাজ্যের যে সাংবিধানিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে সেটা কেন রাজ্যপাল ঘোষণা করে দিচ্ছেন না, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুধু সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নয়, এই কথা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও কথা। অনেকেই প্রশ্ন করেন না যে ইডি সিবিআই এর তদন্তে দেরি হচ্ছে কেন। এই যে ঘটনাগুলো দেখলেন, এবার নিশ্চয়ই মানুষের চোখের সামনে স্পষ্ট, সব ঘটনা তো সামনে নিয়ে আসা হয় না বাড়াবাড়ি না হয়ে গেলে। আবার এমন এমন ঘটনাও রয়েছেন, মেন স্ট্রিমের বেশ কিছু নিউজ চ্যানেল আছে যারা তৃণমূলের এই ধরনের অসভ্যতামিকে চেপে দেন, খবর করেন না। আজকে তারা যখন তাড়া খেয়েছেন, ধোলাই খেয়েছেন, তখন তারা আহারে বলে কথাটা বলে ফেলেছেন, নাহলে আপনারাও জানতে পারতেন না। এই চুরির স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ, যা তৃণমূল এইভাবে এই রাজ্যটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে, সেখানে ইডি বা সিবিআই বা যে কোনো স্বয়ংসম্পূর্ণ সংস্থা যারা কোর্টের নির্দেশে তদন্ত করছে, এই তদন্তে যাচ্ছে প্রত্যেকটি মানুষ যাদের পরিবার আছে, চাকরি আছে, যারা আইন মেনে চলতে চাইছেন, যারা আইন মেনে চোরেদেরকে চিহ্নিত করতে চাইছেন, তদন্তকে এগিয়ে যাতে কোর্টের কাছে তুলে দেওয়া যায়। এবার সিদ্ধান্ত নেবেন কোর্ট, আমাদের সম্মানীয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা নেবে। এবার সেখান থেকে বারবার চড়থাপ্পড় খেয়ে ফিরে আসবার পরেও ইডির প্রত্যেকটি বা সিবিআইয়ের প্রত্যেকটি অফিসারকে কিন্তু এই যাতনা ফেস করতে হয়। প্রত্যেকটা জওয়ানকে, জওয়ানের হাতে বন্দুক থাকতে পারে সিআরএসএফ জওয়ানদের, কিন্তু তাদেরও দেশের মানুষকে গুলি করে মারবার জন্য তাদের হাতের বন্দুকটা দেওয়া হয়নি। তারা অনেক সংযম রাখেন, তাদেরও পরিবার আছে, তারা জানেন যে আমি আমার বন্দুক থেকে একটা গুলি ছুটে গেলে যা আমি চালাতেই পারি তাতে কারুর মায়ের ছেলের কোল, মানে মায়ের কোল খালি যাবে, কারুর স্মৃতির সেঁদুর মুছে যাবে। দেখুন, এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যদি এই অবস্থা চলে এবং সেখানে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ডিএম, বিডিও, এসডিও, এসপি, পুলিশ সবাই নীরব হয়ে যখন এই পরিকল্পিত অন্যায়টাকে তৈরি হতে দিচ্ছেন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একজন সম্মানীয় বিচারপতি, তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে কাজটা সম্মানীয় হাইকোর্ট করে যাচ্ছে, মাননীয় বিচারপতিরা করে যাচ্ছেন, তাদেরকেও অশ্লীল ভাষায় আক্রমণ করেন, তাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন রকমভাবে এই তৃণমূল ছোট করার চেষ্টা করে। শাস্তি কিন্তু আছে, নেই তা নয়। আমি অভিজিৎ বাবুকে অনুরোধ করব যে আদালতকে যারা ছোট করে কথা বলেছিল, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ বা আরও কিছু বাটপাড় যারা রয়েছে, যারা মনে করে তারা আইনের অনেক ওপরে, তো তাদের বিরুদ্ধে আপনাদের স্বতঃপ্রণোদিত তো মামলা করে অ্যারেস্ট করা উচিত। আমার মনে হয়
সেই দিকটাও কিন্তু দয়া করে ভেবে দেখবেন, না হলে বিচার ব্যবস্থার উপরে মানুষের যে ভরসা সেটাকে ডাইলিউট করে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে আজকে সন্দেশখালিতে এই একই ঘটনা ঘটানো হলো। আইন মানে তৃণমূল, আইন মানে চোরের আইন, হাইকোর্টের আইন, সুপ্রিম কোর্টের আইন, ভারতবর্ষের গণতন্ত্র, সব কটাকে বুড়ো আঙুল দেখাচ্ছে তৃণমূল। যেভাবে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটটাকে লুট করে নেয়, পশ্চিমবঙ্গের মানুষে তারা প্রমাণই করে দেওয়ার চেষ্টা করছে, একটা সিস্টেম তৈরি করেছে যে আপনার স্ত্রী, আপনার বাচ্চা, আপনার টাকা, আপনার চাকরি আপনার নয় আমাদের, আপনার প্রাণ আপনার নয় আমাদের। আরে মশাই, আপনার ভোট আপনার নয়, সব তৃণমূলে। আপনার জব কার্ড আপনার নয়, আপনার রেশন, আপনার চাল, আপনার ডাল আপনার নয় আমাদের। পশ্চিমবঙ্গের কয়লা আপনার নয়, বালি আপনার নয়, জল আপনার নয়, জমি আপনার নয়, বাড়ি গাড়ি কোত্থেকে কিনবেন, কতটা রাখবেন, আদপে আপনার বাড়িতে আপনি থাকতে পারবেন কি না, নাকি তৃণমূলের পার্টি অফিস করে দেওয়ার জন্য, বা একটা বাড়ি ভেঙে আপনি ফ্ল্যাট করতে চাইছেন, আপনার নয় পুরোটাই। আপনার জমিতে, আমার কদিন আগেই আমার এক বন্ধু, তিনি ভারতবর্ষের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি, যে সে নয়, তার বাড়ি বর্ধমানে। এই নির্মল মাজিদ দাদা সেখানে ডিএম নাকি, সেখানে তার জমি দখল করে তাদের এলাকায় ঢুকে ইট বালি চুন সিমেন্ট ফেলে পুলিশকে দাঁড় করিয়ে বাড়ি বানানো হয়ে গেল। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, এই চিফ সেক্রেটারি, এই দ্বিবেদী, তাকে অবধি ফোন করেছে, প্রমাণ আমার কাছে রয়েছে, কেউ চ্যালেঞ্জ করতে আসবেন না, পারলে করুন। এই পশ্চিমবঙ্গ, আপনার মান, আপনার ইজ্জত, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বাচ্চার প্রাণ, তাদের মান ইজ্জত আপনার নয়, এই তৃণমূলের। যেভাবে এরা গণতন্ত্রের সর্বনাশ করেছে, সারা পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বৈরাচারী কোনো দেশ, যেগুলোকে আমরা অনেক সময় তাদের নিয়ম কানুন দেখে বলি নর্থ কোরিয়া, তার থেকেও মারাত্মক হয়ে গেছে। আপনি দাঁড়িয়ে দেখবেন আপনার লুট হয়ে যাচ্ছে। লুট করবে কে? তৃণমূল। একটা হসপিটাল, সেখানে গরিবেরা ভর্তি হতে পারে না, তাদের বাচ্চাদের প্রাণ চলে যায় পিজির সামনে। সেখানে যে তৃণমূলের চোর জোচ্চোর নেতারা, যারা চিরকাল সুস্থ, কোনোদিন অসুস্থ নয়, যেই চুরি দুর্নীতিতে তাদের নাম প্রমাণে উঠে এলো, কোর্টের নির্দেশে চলাদের তদন্ত, সঙ্গে সঙ্গেই কার এনজিওপ্লাস্টিক, কার প্যারালিসিস হয়ে যাচ্ছে, চা গলা কাঁপছে করে কাঁপতে শুরু করলো, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক জায়গা থেকে পিজির দরজা খুলে দিলেন, তারা গিয়ে এরম করে শুয়ে পড়লো। কালীঘাটের কাকু তো বাচ্চার বেড, আর বাকিগুলোর কথা আমি বলছি না। আয়াস করে তারা থাকছে। আর একটা বড় অংশের ডাক্তার প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয় বা তৃণমূলের হাতে খুন হয়ে যাওয়ার ভয়তে তারা এই অন্যায়টা করে নিজেরা এই পাপের সঙ্গে জড়িয়ে গেলেন। দিস ইজ বেঙ্গল। এটা পশ্চিমবঙ্গ ছিল, এটা বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, এটা রামকৃষ্ণদেবের পশ্চিমবঙ্গ, এটা মা শারদার পশ্চিমবঙ্গ, এটা শ্রীচৈতন্যদেবের পশ্চিমবঙ্গ, এটা নেতাজির পশ্চিমবঙ্গ, এটা দেশবন্ধু চিত্তরঞ্জনের পশ্চিমবঙ্গ, এটা বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ না। এটা তো পশ্চিমবঙ্গ ছিল না। খারাপ ভালো সব জায়গায় থাকে, হ্যাঁ। আমরা ততক্ষণ অবধি ভালো যতক্ষণ অবধি কোনো খারাপ কাজ করে ফেলবার পর বুঝতে পারি আমি খারাপ কাজ করেছি, ততক্ষণ অবধি একটা মানুষ ভালো থাকে। আর এই রাজনৈতিক দলটা পুরো সমাজটাকে গুলিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন, এই তো আমার কাছে সিন্ডিকেট আছে। কে তোমাকে বলেছে পোর্টাল নিউজ হয়ে গিয়ে, এই ক্যাম্পেন কলিং হয়ে গিয়ে এত খেটে পরিশ্রম করে রোজগার করতে? কে তোমাকে বলেছে যে রাস্তায় ধরনা দিয়ে বসে থাকতে, চাকরি পাওনি বলে? এই তো সাদা কাতা জমা দাও, কালীঘাটের কাকুকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাও, পরিষ্কার লাখ লাখ টাকা দাও, আমাদের পার্টি ফান্ডে টাকা আসবে, নেতারাও ভাগ নেবে তার, পুলিশকেও কিছু দেবো যদি পুলিশ এনে দেয়, সবাই মিলে ফুর্তি করো, সর্বনাশ করো পশ্চিমবঙ্গের মানুষদের। So now people should decide, মানুষকে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিতে হবে যে আর না, আর না। 2021-এ মানুষ চরম ভুল করে ফেলেছে, চরম ভুল করে ঠকেছে, এবং তার দাম এই যা যা ঘটছে, যেগুলো আমাদের দেখে শুনে খারাপ লাগছে। আমরা শুনিনি স্লোগান রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, শুনিনি? তৃণমূল বানিয়ে দেওয়া হয়েছিল। বিবেকানন্দের মূর্তি, তার হাতে তৃণমূলের পতাকা গুঁজে দেওয়া হয়েছিল, সে ছবি আমরা দেখেছি। অন্যায়, অত্যাচার, নোংরামি কোন লেভেলে যেতে পারে? আজকে এই ঘটনা তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র, ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া।